বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আমরা যারা অনলাইনে ভিডিওর মাধ্যমে গণিত শিখতে এসেছি প্রত্যেকে আমার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ইতিমধ্যে অনেকগুলো ভিডিও তোমাদেরকে দিয়েছি। তোমরা যারা আমার সাথে গুগল ক্লাসরুম অংশগ্রহণ করেছো, গুগল ক্লাসরুমের মাধ্যমে আমার কাজ করতেছো, আমি দেখছি তোমরা অনেক ভালো কাজ করতেছো। আমার বিশ্বাস তোমরা যারা আমার এই ধারাবাহিক ক্লাস করতেছো তোমাদের গণিতে কোনো অসুবিধা থাকবে না। আজকে আমাদের গণিত প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়, আমরা যে ভেক্টর শুরু করেছিলাম, আজকে আমার দ্বিতীয় লেকচার। আমরা গত লেকচারে এখানে সূত্র আলোচনার পরে আমি ছোট্ট দুটো অঙ্ক করেছিলাম, দুইটি ভেক্টরের অন্তস্থ কোণ, আর একটা অঙ্ক হচ্ছে দুইটি ভেক্টর পরস্পর লম্ব হইলে এ ডট বি ইকুয়াল টু 0 এই সূত্রের উপর। আমরা যে অঙ্কগুলো করেছি এবং কিছু বাড়ি কাজ দিয়েছি, একদম সহজ অঙ্ক। আশা করি তোমরা এই অঙ্কগুলো করতে পারবে। আজকে আলোচনায় আমার শুরুতেই আমি সূত্র এবং অঙ্ক মাধ্যমে আলোচনা শুরু করব। একটা সূত্র আমি বলতেছি। আমরা গত ক্লাসে বলছিলাম একক ভেক্টর কাকে বলে। আমরা বলছিলাম একক ভেক্টর হলো যে ভেক্টরের মান 1, তাকে বলা হয় একক ভেক্টর। তা আমি একটা প্রশ্ন যদি বলি, এর দিক বরাবর সমান্তরাল একক ভেক্টর, একক ভেক্টর হলো ওই ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করব। আমরা একক ভেক্টর কথা বলছিলাম, যে ভেক্টরকে মান 1 তাকে বলা একক ভেক্টর। তাহলে একক ভেক্টর বের করব কীভাবে? কোনো একটি ভেক্টরের একক ভেক্টর হলো ওই ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করতে হবে, তাহলে একক ভেক্টর চলে আসবে। এই প্রদত্ত ভেক্টরটা, যে একক ভেক্টরটা, এটা প্রদত্ত ভেক্টর সমান্তরাল দিক বরাবর হইতে পারে, বিপরীত দিকও হইতে পারে। তাই আমি লিখতে পারি, যদি বলা হয় এর দিক বরাবর না বলে যদি আমি বলি বিপরীত দিক বরাবর, দিক বরাবর সমান্তরাল একক ভেক্টর, তাহলে এখানে একটা মাইনাস আসবে। এর বিপরীত দিক বরাবর বললে এখানে একটা মাইনাস। আমরা জানি এটা ভেক্টরকে তার মাইনাস দিয়ে গুণ করলে সেটা বিপরীত ভেক্টর আসে। এখানে বিপরীত এই কথাটা আমি একটু চিত্র দিয়ে একটু বলতে চাই। ধরো এটা সরলরেখা এখানে আছে, তার সমান্তরাল ভেক্টর আমরা একদম সমান্তরাল করে একটা রেখা আঁকলাম। প্রথম যে ভেক্টরটা আঁকলাম তার সমান্তরাল রেখাটা দিক প্রদত্ত ভেক্টরের দিক বরাবর হইতে পারে, আবার এই সমান্তরাল রেখাটা প্রদত্ত ভেক্টরের বিপরীত দিক বরাবর হইতে পারে। তাই কোনো একটি ভেক্টর রাশির সমান্তরাল আরেকটি ভেক্টর রাশি বললে তার প্রদত্ত ভেক্টরের দিক বরাবর হইতে পারে, তার বিপরীত দিক বরাবর হইতে পারে। তাই আমি লিখছি এর দিক বরাবর সমান্তরাল একক ভেক্টর হলো এই ভেক্টরকে তার মান দিয়ে ভাগ। এখানে একটা লক্ষণীয় ব্যাপার হলো এর দিক বরাবর, অর্থাৎ প্রদত্ত ভেক্টরটা যে দিক আছে ঠিক তার দিক বরাবর। পরেরটাতে লিখছি এর বিপরীত দিক বরাবর। তাহলে যেহেতু এর বিপরীত দিক বরাবর লিখেছি, এখানে একটা মাইনাস দিয়েছি। এখন এমনও প্রশ্ন আমরা পাব যে এর সমান্তরাল একক ভেক্টর, তাহলে হবে এই দুইটা একত্রে হবে, অর্থাৎ আমি প্লাস মাইনাস দিয়ে দিব। তথ্যগত দিক থেকে এই সূত্রটা সব বইতে এইভাবে লেখিনি, দুই একজন লেখক লিখেছেন। যেমন কামরুজ্জামানের একটা বই আছে মার্কেটে, রফিকুল ইসলাম এবং কামরুজ্জামান, আমরা বইটার কথা আগেও বলেছি। এই বইতে এই সূত্রটা এইভাবে 3ভাবে দেওয়া আছে। আর অনেক বইতে দেখা যায় তারা এই প্রথম সূত্রটাই বেশি ইউজ করছে, নিচের দুইটা সূত্র ব্যাপারে কিছুই বলেনি। দেখা যায় একক ভেক্টর যখনই বলছে তারা প্রথম সূত্র দিয়ে অঙ্ক করে দিয়েছে। এখানে দেখা যায় এমনও প্রশ্ন পাওয়া গেছে, বলছে দিক বরাবর সমান্তরাল দিক নাই, প্রদত্ত ভেক্টরের দিক নাকি বিপরীত দিক কিচ্ছু নাই। তাহলে সমান্তরাল একক ভেক্টর তো আমার এখানে আমি যে প্রথম চিত্রটা আঁকলাম তার বরাবর হইতে পারে, বিপরীত বরাবর হইতে পারে। এই প্রশ্নগুলোর জবাব পেতে হলে তোমাকে অবশ্যই এই সূত্রটা 3ভাবে শিখতে হবে। আমি বলছি না অলওয়েজ প্লাস হবে, আমি বলছি না অলওয়েজ মাইনাস হবে, আমি বলছি আমার প্রশ্ন অনুযায়ী উত্তর হবে। যেমন যদি বলে
এর দিক বরাবর, তাহলে আমি প্রথম সূত্রটা ব্যবহার করব। যদি বলে এ এর বিপরীত দিক বরাবর, তাহলে আমি দ্বিতীয় সূত্র ইউজ করব। আর যদি স্পষ্ট বলা না থাকে, শুধু বলা থাকে সমান্তরাল একক ভেক্টর বের করো, তাহলে আমি প্লাস মাইনাস উভয়ই দিব। আর মনে রাখবো, একক ভেক্টর কাহাকে বলে? যে ভেক্টরের মান 1 তাকে বলা হয় একক ভেক্টর। তুমি প্লাস আর মাইনাস যাই দাও, এদের প্রত্যেকেরই মান 1। তো এখানে আমাদের সংজ্ঞার সত্যতা যাচ্ছে আমরা হয়ে যায়, যে ভেক্টরের মান 1 তাকেই বলা হয় একক ভেক্টর। তাই আমি যদি এটার মান বের করি, যেহেতু এটার মান 1 আসে, তাহলে তো আমার কোনো প্রবলেম থাকে না। আসো একটা অঙ্কের মাধ্যমে আমরা কাজ শুরু করি। আমি আমার পিডিএফ কপি থেকে একটা অঙ্ক করব, তাও আবার বাড়ি কাজ থেকে করব। আমরা একটা বাড়ি কাজ শুরু করি। এখানে 3-এর 3টা করতেছি। 3-এর 3 প্রশ্নটাতে আছে দুইটি ভেক্টর রাশি a = 4i, তারপরে 5j, তারপরে -3k, 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 আর বি ভেক্টরটা আছে এখানে -i, -5j, তারপরে -k। প্রশ্ন উল্লেখ আছে এ এবং বি এর লব্ধি ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর বের করো। অর্থাৎ আমি যে দুইটি ভেক্টর প্রশ্ন চিত্র বোর্ডে লিখেছি, এই দুইটি ভেক্টরের লব্ধির সমান্তরাল একক ভেক্টর বের করো। লব্ধি, প্রশ্ন বলা হচ্ছে লব্ধি। লব্ধি মানে আমরা বুঝি যোগ। তাহলে এই দুইটি ভেক্টরের লব্ধি যদি আর হয়, আমি যদি এ ও বি এর লব্ধি যদি আর হয়, এ ও বি এর লব্ধি ভেক্টর ধরো আর লিখলাম আর, সুতরাং আর = a + b। আমরা যা লব্ধি বলতে আমরা যোগ বুঝি, তো যোগটা বের করে ফেলি। 4 থেকে 1 বিয়োগ করলে 3i আমি একবারে লিখে দিলাম। 5 আর 5 যোগ করলে 0 হয়ে যায়, আর 3 আর 1 যোগ করলে 4 হয়ে যায়, 4k। মধ্যেটা 0 হয়ে গেছে। অতএব আর এর ওই লব্ধি আর এর সমান্তরাল একক ভেক্টর, সমান্তরাল একক ভেক্টর হবে, একক ভেক্টর হবে। প্রদত্ত ভেক্টরকে আমি কি করব? তার মান দিয়ে ভাগ করব। এই যে প্রদত্ত ভেক্টর লিখলাম, তার মান দিয়ে ভাগ করব। মান মানে 3i - 4k। তাহলে তোমরা লক্ষ্য করে দেখো, আমি কিন্তু প্লাস মাইনাস এখন দিই নেই। এখনকে আমি দিব কি না? প্রশ্ন বলছে আর এর সমান্তরাল একক ভেক্টর, এমন তো বলে নাই আর এর দিক বরাবর। প্রশ্নতে এই অঙ্কটাতে প্লাস মাইনাস দেয় নাই, কিন্তু আমার যুক্তিতে অবশ্যই এটা প্লাস মাইনাস হবে, কারণ আর এর দিক বরাবর বলেনি। লব্ধি ভেক্টর পাওয়া গেল লব্ধির দিক বরাবর। যদি নির্দিষ্ট করে বলে দিত, তাহলে আমি প্লাস নিয়ে কাজ করতাম। যদি বলতে লব্ধির বিপরীত দিক বরাবর, তাহলে আমি মাইনাস নিয়ে কাজ করতাম। যেহেতু স্পষ্ট বলেনি, তা আমি প্লাস মাইনাস দিব। এখানে তোমরা বই পুস্তক পড়লে হয়তো বলবা, স্যারের কী ভুল পড়াইলো, তোমাদের মনে সন্দেহ থাকতে পারে। তা আমি কিন্তু জেনে শুনে, আমি বুঝে শুনেই পড়াচ্ছি। আমার দৃষ্টিতে অবশ্যই এটা প্লাস মাইনাস হবে। তাই বইতে ভুল আছে বা বইয়ের সাথে মিলে নেই, এই যুক্তিটা এখানে দাঁড়ানো করা উচিত হবে না। কত হবে? 3² - 4² সরল করলে যা হয় এটাই চূড়ান্ত রেজাল্ট। 3i - 4k ডিভাইডেড বাই এখানে হবে 25 মানে 5, তাহলে এটাই অ্যান্সার। আমি প্লাস মাইনাস দেওয়ার পক্ষে জোরালো যুক্তি দিচ্ছি যে প্লাস মাইনাস হবেই। কোনো বইতে কি আছে এটা দেখার বিষয় নয়। তুমি ফিজিক্সেও ভেক্টর করতেছো, ম্যাথমেটিক্সেও ভেক্টর করতেছো, স্বাভাবিক। তুমি দুই জায়গায় দুই সারে দুই রকম পড়াইলে তোমার কাছে দ্বিধাদ্বন্দ্ব হবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমি যে যুক্তিটা তোমাদেরকে চিত্রের মাধ্যমে এবং সূত্রের মাধ্যমে বুঝিয়েছি, এটা আমাদের পাঠ্য বইতে আছে, এবং একাধিক বই যদি ঘাটো তাহলে তুমি এটা পেয়ে যাবে। তবে সব বইতে নাই, এটাই আমাদের সমস্যা। তাই একাধিক বই একই অঙ্ক দুই রকম উত্তর হলে আমাকে সিদ্ধান্ত নিতে হবে কোনো একটা বইয়ের অঙ্ক ভুল আছে। তাই আমি এখানে প্লাস মাইনাসের পক্ষেই যুক্তি দিলাম। এই অঙ্কটা একাধিক বইতে তোমরা দেখো, কিছু কিছু বই ছাড়া বেশিরভাগ বইতে প্লাস মাইনাস দেয়নি। তাহলে একটা সূত্র, একটা অঙ্ক আলোচনা আমি ইতিমধ্যে শেষ করলাম। আমি আরেকটা সূত্রে যাব। অবস্থান ভেক্টরের উপরে আমাদের বেশ কিছু সুন্দর সুন্দর প্রশ্ন হয় এবং অবজেক্টিভ প্রশ্ন হয়। আমি এখন অবস্থান ভেক্টর সম্পর্কে একটু আলোচনা করব। মূল বিন্দু সাপেক্ষে যে ভেক্টরকে পরিমাপ করা হয় তাকে অবস্থান ভেক্টর বলা হয়। আমি একটা চিত্রের মাধ্যমে বলতেছি। ধরো একটা বিন্দু, এখানে একটা ভেক্টর রাশি, ধরো পি দিলাম, এটার নাম দিলাম এক্স, ওয়াই, জেড। আরেকটা ভেক্টর রাশি অবস্থান দিলাম কিউ, এটার নাম দিলাম পি, কিউ, আর।
হ্যাঁ, দেখো আমি লিখতেছি, একটা বিন্দু পি দিলাম এক্স ওয়াই জেড, আর একটা বিন্দু কিউ দিলাম পি কিউ আর। এই দুইটা যে একটা ভেক্টর করাচ্ছি আমরা, এই যে অবস্থান দেখাচ্ছে, এই অবস্থান এখান থেকে আমি ভেক্টর রাশি তৈরি করব। এই ভেক্টর রাশি এইভাবে থাকার নাম হলো অবস্থান ভেক্টর। কোনো মূল বিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থানকে অবস্থান ভেক্টর বলা হয়। মূল বিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থানকে অবস্থান ভেক্টর বলা হয়। ধরো মূল বিন্দু আমি ও দিলাম, তাহলে এখন পি বিন্দুর অবস্থান, আমরা তো এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষ একে অবস্থান দেখাইতে পারি, কিন্তু আমার সেটুকু যাওয়ার প্রয়োজন নেই। আমি এই যে ওপি রেখাটা আঁকলাম, এটা একটা ভেক্টর রাশি ওপি, আবার ও কিউ রেখাটা আঁকলাম, এটা একটা ভেক্টর রাশি। হ্যাঁ, এটা একটা ভেক্টর রাশি। আর পি কিউ ভেক্টরটা আমি বের করতে চাই, পি কিউ ভেক্টরটা আমি বের করতে চাই। ঠিক আছে, তাহলে আমরা এখানে আসো, পি বিন্দুর অবস্থান, পি বিন্দুর অবস্থান ভেক্টর, এই যে লিখলাম এক্স ওয়াই জেড, অর্থাৎ এটাকেই বোঝা যায় ওপি ভেক্টর ইকুয়াল টু এক্স আই ওয়াই জে জেডকে। আমরা নতুন একটা তথ্য এখন আলোচনা করতেছি। এভাবে প্রশ্নের মধ্যে একটা পি বিন্দু থাকার অর্থ হলো তোমাকে অবস্থান ভেক্টর দিয়ে দিছে মূল বিন্দুর সাপেক্ষে। এখানে কিন্তু আমি পি লিখেছি, ও লিখি নেই। তাহলে আমি যখন ভেক্টর তৈরি করব তখন আমাকে ওপি লিখতেই হবে। ওপি, শুধু পি লিখলে হবে না, ওপি লিখতে হবে। ঠিক অনুরূপভাবে কিউ বিন্দুর অবস্থান, কিউ বিন্দুর অবস্থান ভেক্টর, অবস্থান ভেক্টরটা কথা প্রশ্ন থাকবে না, কিউ শুধু লেখা থাকবে কিউ, এরকম থাকলেই বুঝবে এটা অবস্থান ভেক্টর। তাহলে আমাকে বুঝে নিতে হবে এটা, অতএব ও কিউ ভেক্টর হবে পি আই, অর্থাৎ প্রথম পির সাথে আই দিলাম, তারপরে কিউর সাথে জে দিলাম, আর আর এর সাথে কে দিলাম। আমার উদ্দেশ্য হলো আমি পি কিউ ভেক্টর বের করব। এই ধরনের প্রশ্নের মধ্যে পি কিউ ভেক্টরটা বের করতে বলা হয়। তাহলে আমি পি কিউ, এখানে দেখো এই চিত্রের মধ্যে ত্রিভুজ ও পি কিউতে আমরা যদি ভেক্টর ত্রিভুজ যোগের সূত্র লিখি, তাহলে আসে ও পি ভেক্টর যোগ পি কিউ ভেক্টর ইকুয়াল টু হবে ও কিউ ভেক্টর। আমরা ভেক্টর যোগের সূত্র কিন্তু আমি গত ক্লাসে বলিনি, কিন্তু আমাদের এই তথ্যটাও আমাদের অনেকে জানা আছে। আমরা এর মধ্যে ভেক্টর যদি পড়ে থাকি ফিজিক্স অথবা আমরা 9-10-এও ভেক্টর পড়েছি, ওখানে আমরা এই বিধিটা ব্যবহার করেছি যে ওপি ভেক্টর যোগ পি কিউ ভেক্টর ইকুয়াল টু হবে ও কিউ ভেক্টর। এটা হলো ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র, ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র। এখানে যদি আমি পক্ষান্তর করি তাহলে আসে এখানে পি কিউ ইকুয়াল টু ও কিউ মাইনাস ও পি। আমি যখন অঙ্ক করব আমি এত কিছু লিখব না, আমি এখান থেকে অঙ্কটা শুরু করব। এবার ও কিউর মান এবং ও পির মান যদি বসাই দাও তাহলে এখানে আসতেছে ও কিউর মান হলো পি আই কিউ জে আর কে। এটা লিখে আমরা মাঝখানে মাইনাস দিব এক্স আই ওয়াই জে জেড কে। এবার পি আই যদি একসাথে আনো, পি মাইনাস এক্স ইন্টু আই, হ্যাঁ আই, তারপর কিউ মাইনাস ওয়াই ইন্টু জে কে একসাথে আনলাম, যোগ আর মাইনাস জেড ইন্টু কে। তো অনেকে আমরা পাঠ্য বইয়ের অঙ্ক দেখব, পাঠ্য বইতে অনেক বইতে অঙ্কগুলো এই শেষ লাইন দিয়ে করছে যে পি কিউ দেওয়া থাকলে সরাসরি পি কিউ ভেক্টর এভাবে লিখছে। আমরা এটাও করতে পারি, যেহেতু বইতে এটা আছে, এটা সাপোর্ট করা যায়। তবে আমি আমার সকল অঙ্কের ক্ষেত্রে আমরা এটা ইউজ করবো। তো এটা একটু বলে রাখি, পি কিউ ভেক্টর হলো এখানে কিউটা আগে থাকবে, ও কিউ মাইনাস ওপি, অর্থাৎ এখানে যে পরে থাকে সে আগে থাকবে, মাইনাস দিয়ে ওপি দিব। আমি একটু পরে এই তথ্য দিয়েই মূলত অঙ্কটা করব। আমি আমার এই সূত্রের উপর আমি দুটো অঙ্ক করি, যদিও অবস্থান ভেক্টরের উপরে বেশ কিছু অঙ্ক পাওয়া যায় বইতে। তা আমি এখন যে পিডিএফ কপিতে আবার প্রথম অঙ্কটা আছে, প্রথম অঙ্কটার উপরে একটু কাজ করি। 4-1 এখানে এ বিন্দুটা হলো 1 1 1, আর বি বিন্দুটা হলো 3
টু মাইনাস ওয়ান। এখানে এ বি ভেক্টর এবং এ বির সমান্তরাল একক ভেক্টর দুটা উত্তর চেয়েছে, এ বি ভেক্টর। আমি এখানে যখন এভাবে থাকবে আমি ধরে নিব ধরি ভেক্টরের মূল বিন্দু, ধরি ভেক্টরের মূল বিন্দু ও। তাহলে এখানে আমি প্রশ্ন অনুসারে আমি লিখতে পারি ও এ ভেক্টর ইকুয়াল টু হলো আই, প্রথমটা আই, পরেরটা জে, পরেরটা কে, যেহেতু এখানে সবগুলোই ওয়ান ওয়ান ওয়ান। ঠিক অনুরূপভাবে ও বি ভেক্টর লিখতে পারি 3i প্লাস 2j মাইনাস কে। তা আবার প্রশ্ন চেয়েছি এ বি ভেক্টর, তাহলে এ বি ভেক্টরের ক্ষেত্রে আমি লিখব ও বি আগে লিখব, ও এ পরে লিখব। একটু আগে যে কথাটা বলছিলাম এ বি ভেক্টর ও বি মাইনাস ও এ, আমরা সবসময় এখানে যে পরে থাকে সে আগে চলে আসবে। তাহলে ও বি থেকে আমি এটা থেকে এটা বিয়োগ করব, তাহলে আবার এখানে 3i প্লাস 2j মাইনাস কে, ব্র্যাকেট দিয়ে মাইনাস দিয়ে আই প্লাস জে প্লাস কে। তাই আমি সরল করলে 3 থেকে 1 বিয়োগ করলে 2i, 2 থেকে 1 বিয়োগ করলে জে, তারপরে এখানে এটা দুইটাই মাইনাস, তাহলে মাইনাস 2k। তাহলে আমি এখানে এ বি ভেক্টরের মান আমার চেয়েছে, তাহলে এ বি ভেক্টরের মান হবে, দুই পাশে খাড়া টান দিলেই তো মান এসে যায়। তাহলে এখানে 2 স্কয়ার 1 স্কয়ার মাইনাস 2 হোল স্কয়ার। আমরা গত ক্লাসে মান নির্ণয় অঙ্ক করেছি। কোনো ভেক্টরের মান হলো ওই এখানে আইয়ের বর্গের যে সহগের বর্গ, আইয়ের সহগের বর্গ যোগ যে সহগের বর্গ যোগ কে সহগের বর্গ। আমরা গত ক্লাসে এটা করেছি। আচ্ছা, তারপরে আরেকটা উত্তর চেয়েছে এ বি এর সমান্তরাল একক ভেক্টর। তাহলে এ বি এর সমান্তরাল একক ভেক্টর চেয়েছে। হ্যাঁ, একক ভেক্টর চেয়েছে, একক ভেক্টর। তাহলে এ বি এর সমান্তরাল একক ভেক্টরটা যেহেতু চেয়েছে আমি লিখব এ বি ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করব। এখানে প্লাস মাইনাস দিব কিনা, আমার যে আগের অঙ্ক করেছিলাম ওই যুক্তিতে অবশ্যই প্লাস মাইনাস হবে, কারণ আমি এ বির সমান্তরাল বলেছি, আমি এর দিক বরাবর বলিনি, অথবা এ বি এর বিপরীত দিক বরাবর বলিনি, আমি শুধু বলছি এ বি এর সমান্তরাল। তাহলে এ বি এর সমান্তরাল বললে এখানে প্লাস মাইনাস আসবে। তাহলে আমরা এই মানগুলো তো আগে বের করেছি, মানগুলো বসিয়ে দিব। 2i প্লাস জে, তারপরে মাইনাস 2k, নিচে আসবে মানটা হবে 3। তাহলে আমাদের রেজাল্ট এসে গেল, এটাই অ্যান্সার, প্লাস মাইনাস আসবে। ঠিক আছে, তো আজকে আলোচনা আমার দ্বিতীয় অঙ্ক একটা সূত্রের উপর আমরা করলাম। আমি একটা আরেকটা অঙ্ক করব এই অবস্থান ভেক্টরের উপরে। অবস্থান ভেক্টরের উপরে বেশ কয়েকটা অঙ্ক বাড়ি কাজ আছে, তোমরা বাড়ি কাজগুলো আমি একটা অঙ্ক কবাই দিচ্ছি বাড়ি কাজ থেকে। বাড়ি কাজের মধ্যে যে অঙ্কগুলো আছে আমি ওখান থেকে একটা অঙ্ক করতেছি। এখানে আছে 4-এর 2তে যে অঙ্কটা আছে ওইটা একটু করি। 4-এর 7, মাঝখানে কিছু অঙ্ক তোমাদের জন্য রেখে যাব। 4-এর সাথে কি আছে আমি এটা বোঝানোর জন্য আমি একটা চিত্র আঁকবো। আমার এগুলো একটু মুছে ফেলি, আমার আর লাগবে না, এগুলো মুছে ফেললাম। এখানে প্রশ্ন কি আছে আমি একটু বলি। একটা গোলক বলতে আমরা বুঝি একটা এরকম ফুটবল জাতীয় একটা গোল জিনিস। এই গোলকের অবস্থান পরিধির উপর অবস্থান দেওয়া আছে, একটা অবস্থান দেওয়া আছে 1 -1 -1 একটা অবস্থান। এই হলো 1 -1 -1। বি একটা অবস্থান দেওয়া আছে, বির অবস্থানটা হলো এখানে 3 3 1। আর সির অবস্থানটা দেওয়া আছে, সি হলো এখানে -1 4 4। এরপরে দিয়ে দিছে তার কেন্দ্র ফি, তার কেন্দ্র হলো পি। তাহলে ফির অবস্থান দিয়ে দিছে 0 1 2 0 1 2। এই আবার প্রশ্নটা আমি চিত্র দিয়ে বলতেছি, আমরা চেষ্টা করি চিত্রটা বোঝার জন্য। এটা গোলক, মানে গোলক তো বোঝো ফুটবল আকৃতি একটা বস্তু, তার পরিধির উপর 3টা বিন্দু আর তার কেন্দ্র দিয়ে দিছে, দিয়ে বলছে প্রমাণ করে এটা গোলক, যে এগুলা এই শর্ত গোলকের শর্ত মানে কিনা, এটাই হলো প্রশ্ন।
তাহলে আমার পৃষ্ঠের উপর 3টি অবস্থান আর তার কেন্দ্র দিয়ে বলছে এটা গোলক কিনা। তাই গোলকের কেন্দ্র থেকে তার যে পরিধি, যে ব্যাসার্ধ, কেন্দ্র থেকে যে পরিধির উপর বিন্দু, যে ব্যাসার্ধগুলো, যদি ব্যাসার্ধগুলো দৈর্ঘ্য আমি সমান দেখাইতে পারি তাহলেই তো আমরা গোলক বলতে পারি। তাহলে আমরা সেই দৃষ্টিকোণ থেকে কাজ করব। এই হলো আমার প্রশ্ন। তাহলে আমার শুরুতেই আমার দেওয়া আছে জিনিসগুলো লিখতে হবে, যে দেওয়া আছে কি কি দেওয়া আছে, যে বিন্দুগুলো যথাক্রমে এই বিন্দু হলো 1 -1 -1, তারপরে বি বিন্দু হলো 3 3 1, তারপরে সি বিন্দু হলো -1 4 4, আর পি বিন্দু হলো 0 1 2। ধরি গোলকের ভেক্টরের মূল বিন্দু ও, ভেক্টরের মূল বিন্দু ও, আমরা ও বিন্দুটা ধরে নিলাম। তাহলে আমার প্রশ্ন অনুযায়ী আমার কী কী দেওয়া আছে? ও এ ভেক্টর দেওয়া আছে। ও এ ভেক্টর হলো i j - k। তারপর ও বি ভেক্টর দেওয়া আছে। তাহলে ও বি ভেক্টর হলো 3i + 3j + k। তারপর ও সি ভেক্টর দেওয়া আছে। প্রশ্ন অনুযায়ী i 4j 4k। তারপরে ওপি ভেক্টর দেওয়া আছে। প্রশ্ন অনুযায়ী প্রথমটা 0, তাহলে 0 লিখলাম না, আর লিখতে পারি 0i লিখতে পারি এরকম। তারপরে তারপরে হলো 2k। আমি ওর অবস্থাটা যদি চিত্র দেখাই, ধরো ওটা এখানে আছে, আমি পেজে যে কোনো জায়গায় ও দেখাইতে পারি, যে কোনো জায়গায়। তাহলে ও ভেক্টর হলো এইটুকু হলো ও এ ভেক্টর, এটা হলো ও বি ভেক্টর, এটা হলো ওসি ভেক্টর, আর এটা হলো ওপি ভেক্টর। এই ভেক্টরগুলো আবার দিয়ে দিছে। তাহলে আমরা এই ভেক্টরগুলো প্রশ্নের মধ্যে আছে দেওয়া, ও এ ভেক্টর, ও বি ভেক্টর, ও সি ভেক্টর, ওপি ভেক্টর, এগুলো দেওয়া আছে প্রশ্ন অনুযায়ী। এখন আবার দরকার এই ব্যাসার্ধগুলো বের করব। পি এ, পি বি এবং পি সি বের করব। যদি এই 3 ভেক্টরের দৈর্ঘ্য সমান দেখাইতে পারি তাহলে আমরা মেনে নিব এটা একটা গোলক। তাহলে আমার আসো পি এ, পি বি, পি সি বের করতেছি আমি এখন। পি এ হলো, আমি আগে লিখব ওপি - ও এ। একটু আগে আমরা যে সংখ্যা বলছিলাম যে ভুল লিখছি, ও এ আগে আসবে, ও এ - ওপি। যে আমি এখানে যেটাকে আগে লিখব সে যেটা পরে থাকবে এটা আগে চলে আসবে। আর যদি কেউ মনে করো না আমি এটা পি এ লিখবো না, আমি এপি লিখব, তাও অঙ্ক হবে। এপি লিখলে অঙ্ক হবে। দেখ আমি পি এ লিখলাম, এখন মানটা বসাই দিয়ে বিয়োগ করব। অতএব আমি ও এ থেকে এটা বিয়োগ করতেছি। তাহলে প্রথমে থাকবে i, এটা থেকে এটা বিয়োগ করছে -2j, আর এটা থেকে এটা বিয়োগ করছে -3k। ঠিক, এবার পি বি বের করব। পি বি হলো কীভাবে, ও বি - ওপি। তাহলে আবার এটা থেকে এটা বিয়োগ করলে কত, 3i, এটা থেকে এটা বিয়োগ করলে 2j, এটা থেকে এটা বিয়োগ করলে -k। একবারে লিখে দিলাম। আর পি সি লাগবে, তাহলে ও সি বিয়োগ ওপি। একইভাবে এটা থেকে এটা বিয়োগ করলে -i, তারপর এটা থেকে এটা বিয়োগ করলে +3j, এটা থেকে এটা বিয়োগ করলে +2k। তাহলে আমরা কী করলাম, প্রত্যেকটা ভেক্টর রাশি পি এ, পি বি, পি সি বের করলাম। এবার প্রত্যেকটা দৈর্ঘ্য বের করব। পি এর দৈর্ঘ্য হলো √1² - 2 হোল স্কয়ার -3 হোল স্কয়ার। তাহলে এখানে আসতেছে 3 4 3 3 9, 1 10, 10 4 14, √14। তো এবার পি বি দৈর্ঘ্য বের করব। পি বি এর দৈর্ঘ্য এখানে দ্বিতীয়টা 3² 2² -1 হোল স্কয়ার, এখানে √14 এসেছে। তারপরে পি সি এর দৈর্ঘ্য বের করব। তার এখানে আসছে √1 হোল স্কয়ার, 3 হোল স্কয়ার, 2 হোল স্কয়ার। তো এখানে একই আসে, 14 আসে। তাহলে আবার এখানে আমরা বলতে পারি পি এ সমান পি বি সমান পি সি। তাহলে যেহেতু এই 3টা দৈর্ঘ্য সমান, তাহলে আমরা প্রশ্নের শুরুতে যে বলছে দেখাও যে এ একটি গোলক, আবার গোলক প্রমাণিত হয়ে গেল। আমি বলবো প্রদত্ত বিন্দুগুলো একটি গোলক তৈরি করে, প্রমাণিত। সুতরাং
প্রদত্ত অবস্থান ভেক্টরগুলো একটি গোলক নির্দেশ করে প্রমাণিত। এখানে কিন্তু আমি আমার পিডিএফ কপি থেকে আমি বাড়ির কাছ থেকে অঙ্কটা করছি। তোমরা যখন ভিডিও দেখবে অঙ্কটা ভালো করে বুঝিয়ে নেবে, আর পরবর্তীতে তোমরা নিজেই না দেখে করতে পারবে। যদি ভুলে যাও আবার করবে। আমি অবস্থান ভেক্টরের উপর 2টা অঙ্ক করেছি, আবার এরকম অবস্থান ভেক্টর অনেক অঙ্ক বানানো যায়। ইদানিং যে প্রশ্নগুলো হচ্ছে, যে জাতীয় প্রশ্নগুলো ইদানিং হচ্ছে, এই প্রশ্নগুলোতে স্যাররা অনেকেই দেখেছি অবস্থান ভেক্টর দিয়ে প্রশ্ন বানাচ্ছে বেশি, কারণ সৃজনশীল প্রশ্ন নতুনত্ব রাখতে হয়, আর নতুনত্বটা অবস্থান ভেক্টর দিয়ে প্রশ্ন করলে সহজ হয়। জি, ঠিক আছে। আমরা আরেকটা আইটেমের উপর কাজ করলাম, অবস্থান ভেক্টর দিয়ে আমরা কীভাবে কাজ করতে পারি, কীভাবে ভেক্টর তৈরি করতে পারি, এটাই ছিল আমার মূল লক্ষ্য। এবার আসো আমি আরেকটা তথ্যের উপরে কাজ করব, অভিক্ষেপ। আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য। আমি এই তথ্যটা একটু আলোচনা করব আগে, তারপরে আমার সময় থাকলে আমরা অঙ্কতে যাব। ঠিক আছে। আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য আজকের আলোচনার মধ্যে, যে আমি একটা চিত্র আঁকব। নিচের ভেক্টরকে আমি নাম দিলাম এ ভেক্টর, আর উপরে ভেক্টর রাশিকে নাম দিলাম বি ভেক্টর। নামও দিয়ে দিই, এই ভেক্টরটা এ বি পর্যন্ত আছে, আর বি ভেক্টরটা এ সি পর্যন্ত আছে। চিত্রের শীর্ষে আমি একটা সি দিলাম। ঠিক আছে। আর সি এ পর্যন্ত, ভেক্টরটা কিন্তু এ পর্যন্ত, এই বি ভেক্টরটা ঠিক এ পর্যন্ত। ঠিক আছে। বি ভেক্টরটা এ পর্যন্ত, আর এই ভেক্টরটা হলো এ পর্যন্ত। এবার আসো আমি অভিক্ষেপ বোঝানোর জন্য, অভিক্ষেপ আমরা আলোচনা করতেছি এখন, অভিক্ষেপ আলোচনা, এরপর উপাংশটাও বুঝাবো। আমি এর উপর বি এর অভিক্ষেপ বের করতে চাই। এর উপর বি এর এটাকে লম্ব অভিক্ষেপও বলা হয়, লম্ব অভিক্ষেপ। আমি একটা নামও দিই, যেটার অভিক্ষেপকে একটা নাম দিয়ে দিই এল, একটা নাম দিয়ে দিলাম এল। শীর্ষ থেকে, সির শীর্ষ থেকে যদি আমি একটা লম্ব আঁকি, ভূমিতে যে দৈর্ঘ্যটা আসে, আমি লম্বটা এ ভেক্টরের উপর আঁকছি, সি থেকে একটা লম্ব আঁকছি এ বির উপর। এই লম্বটা যেখানে পড়ছে, এটা আমি এ এন, যে ভূমির যে দৈর্ঘ্যটা, এ এন দৈর্ঘ্যটাই হলো বি এর অভিক্ষেপ। আমি কিন্তু অভিক্ষেপ সূত্র আলোচনা করতেছি। কি বললাম? যে বি ভেক্টরের শীর্ষ থেকে একটা লম্ব আঁকবো ভূমিতে যে ভেক্টরটা আছে, ওই লম্বটা ভূমিতে যে দৈর্ঘ্যটা এ এন তৈরি করলো, এ এন এর যে দৈর্ঘ্যটাই অভিক্ষেপ। আমি খুব মনোযোগ দিয়ে শুনবো, দৈর্ঘ্য বলছি কথাটা। এ এন এর যে দৈর্ঘ্যটা, এটাই তার অভিক্ষেপ। এটা একটা স্কেলার রাশি, এটা দৈর্ঘ্য প্রকাশ করে, তাই এটা কখনো নেগেটিভ হবে না। খুব ইম্পর্টেন্ট তথ্য, আমরা এই ব্যাপারে খুব সতর্ক থাকবো। এখন এ এন এর দৈর্ঘ্যটা, আমি এখানে এই কোণটা যদি আমি থিটা ধরি, আমি এই চিত্র থেকে বের করার চেষ্টা করতেছি যে থিটা হলে কস থিটা ইকুয়ালটা আমরা লিখতে পারি ভূমি বাই অতিভুজ, অর্থাৎ এ এন এ সি। তাহলে আমার এ এন এর দৈর্ঘ্যটা আসতেছে, এসি তো বি ভেক্টরের মান ইন্টু কস থিটা। তাহলে আমরা এখানে চিত্র অনুযায়ী লিখতে পারি, এখানে বি ভেক্টরের মান কস থিটা। আমরা ফিজিক্স বা ম্যাথের একাধিক লেখকের বই যদি ঘাটাঘাটি করি, অনেক স্যারে এই সূত্র দিয়ে অঙ্কটা করেছেন, বি কস থিটা। আবার কোনো স্যারে বা আমাদের ম্যাথের অনেক স্যারে এটা আরেকটু করছে, উপরে এবং নিচে এ দিয়ে গুণ করছে, করে এই যে উপরে এবং নিচে এ দিয়ে গুণ করছে, উপরেটাকে এ ডট বি লেখার জন্য এই কাজটা করছে, এ ডট বি, নিচে হলো এ এর মান। তাহলে আমাদের এল ইকুয়াল টু এ ডট বি ডিভাইডেড বাই এ এর মান। তবে আমি যে চিত্রটা আঁকছি, থিটাটা সূক্ষ্মকোণ, পাঠ্য বইতে
এই পর্যন্ত কোনো বইতেই এটা নাই। থিটা সূক্ষ্মকোণের জন্য আলাদা অভিক্ষেপ, থিটা স্থূলকোণের জন্য আলাদা অভিক্ষেপ, ওরা একটা সূত্রই দিয়েছে। তা আমি এটা সূক্ষ্মকোণের জন্য আমি আলোচনা করছি, স্থূলকোণের জন্য কিন্তু এটা হয় না, এটা চেঞ্জ হয়ে যায়। আমি সেটাও একটু বলবো, যেহেতু আমার অভিক্ষেপের অঙ্কর মধ্যে আমাদের একটু দ্বিধাদ্বন্দ্ব হয়ে যায় একাধিক বই ঘাটাঘাটি করলে। তো আমি যে চিত্রটা আঁকলাম, আমার অভিক্ষেপের কথা এখানেই শেষ। অভিক্ষেপ কিন্তু আমি এল দিয়ে প্রকাশ করেছি। অভিক্ষেপের সাথে আরেকটা সম্পর্ক আছে, অংশ। হ্যাঁ, অভিক্ষেপের সাথে আরেকটা মানে প্রশ্নের সম্পর্ক আছে, এটা হলো অংশক ভেক্টর। অংশক ভেক্টরটা কি? উপাংশ বা অংশক, উপাংশ বা অংশক ভেক্টরটা কি, এটাও একটি বলে ফেলি আমি। এখন যদি আমি যে রেজাল্টটা এসেছে এল, এখন যদি বলি এর দিক বরাবর, এর দিক বরাবর, দিক বরাবর বরাবর বি এর উপাংশ, উপাংশ কোনো কোনো বইতে লিখছি উপাংশ, শুধু উপাংশ। আমি সাথে ভেক্টর কথাটাও লাগাই দিই, এটা একটা ভেক্টর রাশি তো, এই জন্য ভেক্টর কথাটা লাগাই দিলাম। উপাংশ ভেক্টর হলো এখানে এর দিক বরাবর বি এর উপাংশ ভেক্টর হলো, আমি যে এল পেয়েছি, এল মানে এটাকে এর একক ভেক্টর দিয়ে গুণ করতে হবে। অর্থাৎ জাস্ট আমি দৈর্ঘ্যটা ঠিক রাখবো, এন যে দৈর্ঘ্যটা আমি ঠিক রাখবো। এন দৈর্ঘ্যটা ঠিক রেখে তাকে যখন আমরা ভেক্টরে রূপান্তর করব, তখন এটা উপাংশ আসবে। তাহলে এলটা ঠিক রাখছি, এল যা আছে তাই ঠিক রাখছি, একক ভেক্টর দিয়ে গুণ করছি, একক ভেক্টরের মান তো 1, তাই এখানে এটা মান বের করলে আবার এল চলে আসবে, তাই আমরা একক ভেক্টর দিয়ে গুণ করলাম। আমি ঠিক এই তথ্য দিয়ে অঙ্কটা করব, তবে পাঠ্য বইয়ের সূত্রটা বোঝানোর জন্য আমি আরেকটু লিখতেছি। এল এ ক্যাপ, এল হলো আমি এইমাত্র যেটা বের করছি, এ ডট বি ডিভাইডেড বাই এ এর মান। আর এ ক্যাপ হলো আমরা আজকে আলোচনা করেছি, কোনো একক ভেক্টর হলো কোনো ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে আসে। খেয়াল করে দেখো, আমি এ ক্যাপ এবং এল এর মাঝখানে কোনো ফোঁটা দিই নেই। আমি গত ক্লাসে একটা গুরুত্বপূর্ণ তথ্য বলেছিলাম যে দুইটি ভেক্টর রাশির মাঝখানে ডট ক্রস হয়, দুইটি স্কেলার অথবা একটা ভেক্টর একটা স্কেলারের মাঝখানে কখনো ডট ক্রস হবে না। তাই আমরা খুব খেয়াল করে লিখব, এখানে মাঝখানে আমি কোনো ডট ক্রস দিই না, এখানেও দিই নেই, কারণ এটা হলো স্কেলার রাশি, এটা হলো ভেক্টর রাশি। এবার আমি যদি খেয়াল করি, আবার এই সূত্রটা আরেকটা রূপ এসে যায়, আমি উপরে লিখতে পারি এ ডট বি, নিচে লিখতে পারি, দুইটা একই জিনিস হয়ে যায়, এই জন্য এর মান হোল স্কয়ার, এই পুরাটাকে একটা ব্র্যাকেট দিয়ে বাইরে একটা এ ভেক্টর দিয়ে দিব, কারণ এটা একটা স্কেলার রাশি, এই ব্র্যাকেটের ভিতরে স্কেলার রাশি এই ক্যাপ। তাই পাঠ্য বইতে এই সূত্রটা দিয়েও অনেক লেখক অঙ্ক করেছেন। আমি কাজের সুবিধার জন্য আমি কিন্তু এটা দিয়ে করব, এটা দিয়ে করব না। আমার একটু পরে এক্সাম্পল আমি দিচ্ছি। এই হলো বইয়ের আলোচনা, বইতে এইভাবেই আছে। কিন্তু আমি একটু আগে একটা ইঙ্গিত দিছি, থিটা যদি সূক্ষ্মকোণ না হয়, স্থূলকোণ হয়, তাহলে কিন্তু আমার চিত্র চেঞ্জ হয়ে যাবে। কারণ থিটাটা যদি 90-র চেয়ে বড় হয়, তখন এখানে কস থিটার জায়গায় আমরা লিখতে পারি যে এটা 90-র চেয়ে বড় হলে তখন এটা 180 মাইনাস থিটা আসে, তখন একটা মাইনাস চলে আসে, এই সূত্রের সামনে একটা মাইনাস চলে আসে। ওই মাইনাসটা কীভাবে আসে এটা বোঝানোর জন্য আমি একটু আরেকটা চিত্র আঁকতেছি, দেখো আরেকটা চিত্র আঁকতেছি। আমি আগে চিত্রটাই নিচ্ছি, জাস্ট এখানে এ বিন্দু, এইটা হলো বি বিন্দু, এই জায়গাতে আছে এ ভেক্টর, আর এই জায়গায় আছে কত দিয়েছিলাম সি, এটা হলো বি ভেক্টর, আর এটা হলো আমার থিটা। আমি এ ভেক্টরের উপর বি এর অভিক্ষেপ নির্ণয় করতে চাচ্ছি, ঠিক আগের আলোচনাটাই করতেছি। এবার সি থেকে এটা লম্ব আঁকবো, এই লম্বটা এখানে আঁকলাম, এ থেকে লম্বটার নাম দিলাম এন। তা আমার আগের মতো যদি আমি লিখি, এর উপর বি এর লম্ব অভিক্ষেপ, আমি এটার উপরেই লিখতেছি, এর উপর বি এর লম্ব অভিক্ষেপ, এখানে যেটা লিখছি এ এনই লিখব। তারপর আমার এটা যদি থিটা হয়, আমি এই জায়গাটাকে নাম দিব 180 মাইনাস থিটা। তাহলে এই চিত্র থেকে যদি আমি কস থিটা বের করি, কস পাই মাইনাস থিটা, দেখো ভূমি বাই অতিভুজ, অর্থাৎ এ এন ডিভাইডেড বাই এ সি, তাহলে আসতেছে দেখো এ এন ইকুয়াল টু মাইনাস এসি মানে এখানে বি ভেক্টরের মান কস থিটা। কারণ মাইনাসটা কেন আসলো,
কস 180 মাইনাস থিটা হলো মাইনাস কস থিটা, আমরা ত্রিকোণমিতি পড়েছি, আমরা জানি। তাহলে আগের লেখাটার সাথে দেখো এখানে একটা মাইনাস চলে আসছে, অর্থাৎ এখানে একটা মাইনাস আসবে, এখানে একটা মাইনাস আসবে, এখানে একটা মাইনাস আসবে। তাহলে তোমরা বলতে পারো এই চূড়ান্ত রেজাল্টের আগে একটা মাইনাস আছে। খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবো। তাহলে অভিক্ষেপের সূত্র আমি একে বাস্তবে প্রমাণ করে দিলাম, এইটাও হইতে পারে, এটাও হতে পারে। বইতে কোনো লেখকই এই সূত্রটা ব্যবহার করেনি, তারা সবাই এই সূত্রটা ব্যবহার করেছে। তাই আমি যদি এই একই সূত্র ব্যবহার করি তাহলে আমরা একটা জিনিস মনে রাখবো যে এখানে থিটাটা সূক্ষ্মকোণ নাকি স্থূলকোণ। যদি থিটা যদি সূক্ষ্মকোণ হয় তাহলে এই সূত্রের অঙ্ক হওয়ার কথা ছিল, আর থিটা যদি স্থূলকোণ হয় তাহলে এই সূত্র। এখন তুমি বলতে পারো স্যার থিটা সূক্ষ্মকোণ না স্থূলকোণ এটা কীভাবে বুঝবো? তুমি যদি এ ডট বি বের করো, এ ডট বির মান যদি নেগেটিভ হয় তাহলে থিটা স্থূলকোণ, আর এ ডট বির মান যদি পজিটিভ হয় তাহলে থিটা সূক্ষ্মকোণ। তাই এ ডট বি যদি পজিটিভ হয় তাহলে টোটাল রেজাল্টটা পজিটিভ আসবে, আর এ ডট বি যদি নেগেটিভ হয় তাহলে এই রেজাল্টটা নেগেটিভ, তখন এই সূত্র না হয়ে এই সূত্র হবে। তবে আলোচনার সুবিধার্থে আমি যেহেতু এই সূত্রটা বইতে আলোচনা করিনি, তাই আমি সকল অঙ্ক এই সূত্রই করব। ওই যে শুরুতে বলছিলাম এটা একটা দৈর্ঘ্য কখন নেগেটিভ হয় না, যদি নেগেটিভ আসে আমরা একটু মন্তব্য লিখব, ওই অভিক্ষেপ স্কেলার এবং দৈর্ঘ্য বিদায় তা নেগেটিভ হইতে পারে না। অভিক্ষেপ স্কেলার এবং দৈর্ঘ্য বিদায় নেগেটিভ হইতে পারে না, এই কথা বলে নেগেটিভটা বর্জন করব। আর কেউ যদি মনে করো না আমি এটা দিয়ে করবো, তাহলে তোমাকে প্রথম পরীক্ষা করতে হবে এ ডট বি পজিটিভ না নেগেটিভ। এ ডট বি যদি পজিটিভ হয় তাহলে এই সূত্র দিয়ে অঙ্ক হবে, আর এ ডট বি যদি নেগেটিভ হয় তাহলে এই সূত্র দিয়ে অঙ্ক হবে। তাই তোমার কখনো অভিক্ষেপ নেগেটিভ আসবে না। তবে সবচেয়ে ঝামেলার বিষয় হলো এখানেই এই আলোচনাটা কোনো লেখক কোনো বইতে করেনি। যেহেতু আমরা অঙ্ক করতে গেলে প্র্যাকটিক্যালি তোমাদের অনেক প্রশ্নের জবাব দিতে হয়, আমরা এই জবাবটা আগে দিয়ে রাখলাম যে অভিক্ষেপের অঙ্ক যে সকল লেখকের বইতে অভিক্ষেপের অঙ্কের অ্যান্সার নেগেটিভ দিয়েছে একবারে নিঃসন্দেহেই তারা ভুল করেছেন। এটা ফিজিক্স হোক আর ম্যাথ হোক, সকল লেখকের ক্ষেত্রেই আমি এই কথা বলবো। তবে বলতে পারো আমি একজন শিক্ষক হিসাবে এত বড় কথা বললাম, আমি এই কারণে আমার ভিডিওতে আমি এই প্রমাণটা করে দিয়েছি। আমার এই প্রমাণটা করে দেওয়ার কারণে হলো এখানে অভিক্ষেপের সূত্র পজিটিভ এবং নেগেটিভ কেন আসে। ঠিক আছে, আমরা এবার অঙ্ক চলে যাই। আমরা বিতর্কে গেলে তো হবে না, আমাদের পরীক্ষাও দিতে হবে। পরীক্ষায় আমরা কীভাবে অঙ্কটা অ্যান্সার করব আমি একটা প্রয়োগে চলে যাচ্ছি। তাহলে আসো আজকের আলোচনায় অভিক্ষেপ এবং উপাংশ নিয়ে আমরা একটা অঙ্ক করব। এখন অভিক্ষেপ এবং উপাংশ নিয়ে একটা অঙ্ক করব। আমরা আমার যে পিডিএফ কপি থাকবে তোমাদেরকে দিয়ে দিব, এই পিডিএফ কপি থেকে আমি একটা অঙ্ক নিচ্ছি। হ্যাঁ, আমি এখন যে আলোচনা করলাম নেগেটিভ ভিডিওতে যে আলোচনা করছি এটা আমার পিডিএফ কপিতে নাই, তোমরা একটু দেখে নিবা। আমি আবার বাড়ির কাছ থেকে একটা অঙ্ক করতেছি, বাড়ির কাজের মধ্যে একটা অঙ্ক করে আমরা অভিক্ষেপের অঙ্ক দেখে কী আসে। আমি 5/3 আমার বাড়ির কাছ থেকে একটা অঙ্ক করতেছি। প্রথমে দেওয়া আছে ভেক্টর বি ভেক্টর বরাবর এই ভেক্টর উপাংশ নির্ণয় করো। ভেক্টর বি ইকুয়াল টু দেওয়া আছে 2i প্লাস 2j প্লাস k, এত ভেক্টর বরাবর বি ভেক্টর বরাবর এ ভেক্টরের a ইকুয়াল টু 6i প্লাস 7j মাইনাস 6k। বি ভেক্টর বরাবর এ ভেক্টরের উপাংশ বের করো। উপাংশ বইতে উপাংশ ভেক্টর লেখে নেই, উপাংশ বের করো। উপাংশটা এখানে ভেক্টর রাশি। আবার একটা প্রশ্ন আমরা নিয়ে নিলাম পাঠ্য বই থেকে, আমি বাড়ির কাছ থেকে নিলাম। এখানে আমি উপাংশ বের করতে হলে অভিক্ষেপ বের করবো, এটা সবসময়। যেহেতু বি ভেক্টরের বরাবর বলছি তাহলে আমি বি এর উপর এর অভিক্ষেপ বের করবো। বি এর উপর এর লম্ব অভিক্ষেপটা আগে বের করবো, লম্ব অভিক্ষেপটা বের করবো। এটা একটা এল নাম দিব, একটু আগে যেভাবে নাম দিয়েছি। যেহেতু বি ভেক্টরের উপর বলছে নিচে বি আসবে, আর উপরে হবে এই দুইটা ডট, এ ডট বি বা বি ডট এ, এটা যাই লেখো, এ ডট বি বি ডট এ একই কথা আমরা আগে বলছিলাম। যদি বলতো এর উপর তাহলে আমি নিচে এ দিতাম,
যেহেতু আমার বলছে বি এর উপর, তাহলে নিচে বি দিব। তাহলে অভিক্ষেপের সূত্র একদম মনে রাখা সহজ। যদি বলে এর উপর, তাহলে নিচে এ হবে, উপরে হবে এ ডট বি। আর যদি বলে বি এর উপর, তাহলে নিচে দিব বি ভেক্টর, উপরে দিব এ ডট বি। তাহলে আমি এটা লিখলাম। এবার এ ডট বিটা কত, এখান থেকে আমরা কাজ শুরু করে ফেলি। এ ডট বিটা কত, 6 × 2, তারপরে 7 × -2, তারপরে -6 × 1। আমি কিন্তু ইন্টু বলছি মুখে, আমি মাঝখানে ডটও দিই নাই, ক্রসও দিই নাই। আমরা খুব সতর্ক থাকবো, ভেক্টর করতে ডট ক্রস যেখানে সেখানে দেওয়া যাবে না। এই কথাটা আমি আগের ক্লাসেও বলছিলাম। বি ভেক্টরের মান, তো বি ভেক্টরের মান হলো 2², তারপর -2² তারপর 1²। তাহলে এখানে এই পুরোটা একটা স্কেলার রাশি আমরা দেখতেছি। 6 × 12, 7 × 14, 6 × 1 = 6, নিচে হলো 2 × 4, 4, 8 × 1 = 9, তাহলে 3 আসবে। তাহলে এখানে -2 -8/3 আসছে, -8/3 আসছে। তাহলে আমি তো একটু আগে বলছিলাম এল এর মান নেগেটিভ হবে না। তার মানে এই অঙ্কটাতে ঘটনা কি ঘটছে, এ এবং ডট বি নেগেটিভ আসার কারণে এখানে নেগেটিভটা আসছে। আর এই ক্ষেত্রে এই চিত্রটাতে আমি আঁকি নাই, চিত্র অঙ্কের মধ্যে আঁকা লাগবে না। এইখানে থিটাটা এ এবং বির অন্তস্থ কোণটা সূক্ষ্ম কোণ না, এখানে স্থূল কোণ। তাহলে আমরা তো আর চোখে দেখতেছি না, তাহলে আমরা থিওরি এই জন্য আলোচনা করে নিয়েছি। এই অভিক্ষেপ আগে আমরা যদি মাইনাস আসে আমরা সাথে সাথেই বলবো অভিক্ষেপ এটি স্কেলার রাশি, অভিক্ষেপ স্কেলার এবং দৈর্ঘ্য বলে ঋণাত্মক হবে না, অতএব L = হবে 8/3। এই আমি আর নেগেটিভ সূত্র আলাদা ইউজ করি নাই, আমি মাইনাস আসলে মাইনাসটা বর্জন করবো। এই কোনো অঙ্ক থেকে বইতে, লেখকদের বইতে, যে লেখকের বইতে মাইনাস উত্তর আছে সেই অঙ্কটা একটা নিঃসন্দেহে ভুল, একটা জ্যামিতিকভাবে প্রমাণ করে দেখানো যায় এই অঙ্কটা যে ভুল আছে। আসো আমি তো অভিক্ষেপ বের করতে পারি, আমি বলছি উপাংশ বের করো। তাহলে উপাংশটা কী হবে, আমি এল এর মান তো পেয়ে গেছি। তাহলে আমি আসো উপাংশ হবে, এখন লিখব বি এর দিক বরাবর এর উপাংশ L × বি ক্যাপ, যার দিক বরাবর তারই একক ভেক্টর দিয়ে গুণ করব। তাহলে এল তো এই মাত্র বের করেছি, এল 8/3, আর বি ক্যাপ মানে কোনো ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে বি একক ভেক্টরটা আসবে। বি ক্যাপ মানে এখানে বি একক ভেক্টর, তাহলে 8/3। আর বি ভেক্টরের মানটা আমার এখানে প্রশ্ন যেটা ছিল 2i - 2j + k, আর নিচে আসতেছে বি ভেক্টর দৈর্ঘ্য √2² আবার 2² আবার 1²। তোমরা লক্ষ্য করে দেখো, আবার কিন্তু এই মাঝখানে আমি ডট ফোঁটা কিছুই দিই নাই, এখানে কিছুই দিই নাই, খালি দেখো এখানে তোমরা ভুল করে ফোঁটা দিয়ে দাও, কারণ ভেক্টরের সাথে স্কেলারের কোনো ফোঁটা হয় না। যদি দাও তোমরা নাম্বার পাবে না, আর যদি স্যারা নাম্বার দেয় বুঝতে হবে তোমাদের প্রতি স্যারে দয়া করেছেন। তাহলে এখানে আমাদের আবার 9 আসে, তাহলে আমি এখানে 3 আর 3 9 হয়ে যাবে, 2i 2j + k, আবার চূড়ান্ত অ্যান্সার এটা। এই অঙ্কটা পাঠ্য বই, যে সকল লেখকের পাঠ্য বইতে অঙ্কটা আছে তারা কিন্তু অলরেডি একটা মাইনাস থাকার কারণে এই ভিতরের চিহ্ন চেঞ্জ করে ফেলছে, এই চিহ্ন তো। অথচ প্রশ্নে স্পষ্ট লেখা আছে বি এর দিক বরাবর, কোন বি ভেক্টরটা এখানে অলরেডি উপস্থিত আছে। বি ভেক্টরের যদি তুমি দিক পাল্টাই দিতে চাও তাহলে তো এখানে বাইরে মাইনাস দাও, তাহলে এই কথাটা ঠিক থাকবে না, বিয়ের দিক থাকবে না, বিয়ের বিপরীত দিক চলে আসবে। তাই স্পষ্ট প্রশ্নের মধ্যে লেখা থাকে পদার্থ ভেক্টরের দিক বরাবর। তাই এই কথা যেহেতু লেখা থাকে উপাংশের অঙ্কের মধ্যে, আমি যদি এটা মাইনাস দিয়ে আগে গুণ করি তাহলে তবে রেজাল্ট চেঞ্জ হয়ে যাচ্ছে। পদার্থ ভেক্টরের দিক কখনো চেঞ্জ করা যাবে না, এটা পজিটিভ হবে। আর আরেকটা কথা বলে রাখবা, উপাংশের মান যদি বলে, কোনো অঙ্কে বলে উপাংশের মান বের করো, উপাংশ বের করা দরকার নাই, এটাই শেষ। কারণ অভিক্ষেপ হলো, উপাংশের মান হলো অভিক্ষেপ, আমরা যদি এখানে মান বের করি তাহলে এই অভিক্ষেপটা চলে আসবে। উপাংশের মান হলো অভিক্ষেপ, তাহলে উপাংশের মান বের করলেই অভিক্ষেপটা চলে আসবে। তাই আমাদের বিকল্প প্রশ্ন হতে পারে কি, উপাংশের মান বের করো। যদি বলে কোনো অঙ্কে উপাংশের মান বের করো, তাহলে আমি বুঝে ফেলবো এটা অভিক্ষেপ বের করতে পারছি, তখন আমরা সরাসরি অভিক্ষেপ বের করবো। তাহলে এই অঙ্কের মাধ্যমে আমি শিখলাম উপাংশ বললে আগে অভিক্ষেপ বের করবো।
তোমরা একটা অঙ্ককে আদর্শ হিসেবে নিতে হবে। তুমি যদি পাঠ্য বইয়ের উদাহরণ থেকে অঙ্কটা দেখো, হয়তো ওরা আরেকভাবে করছে, তোমরা ওইটা নিলে হয়তো আমার সাথে মিলবে না। আমি যেভাবে এই অঙ্কটা করেছি, তোমরা ফিজিক্সে বইতে যেভাবেই থাকো তোমরা এইভাবে অঙ্কটা ফিজিক্সেও প্রয়োগ করো, দেখবে তোমরা একটা নিঃসন্দেহে তোমরা নির্ভুল প্রশ্ন উত্তর দিতে পারবে। আমি যেভাবে করলাম, বইয়ের উদাহরণ যদি অন্যভাবে থাকে তোমরা অন্যভাবে করবে না। আমার পরামর্শ হলো আবার এই পদ্ধতি অঙ্কটা করব। আমার এই অঙ্কটাতে দুইটা পার্ট, উপাংশ চাইলে অভিক্ষেপ আগে বের করব, উপাংশটা পরে বের করব। আর যদি শুধু অভিক্ষেপ বলে তাহলে আমি অভিক্ষেপ বের করে দিব। আর যদি বলি উপাংশের মান বের করো, তাহলে আমি বুঝে ফেলছি উপাংশের মান মানে অভিক্ষেপ, শুধু অভিক্ষেপ বের করলেই চলবে। ঠিক আছে, তাহলে আজকে আমি ডট গুণনের আর কোনো কাজ করব না। আমি 2-3টা অঙ্ক তোমাদের জন্য অভিক্ষেপের 2-3টা অঙ্ক বাড়ি কাজ দিয়ে রাখবো। আর আগামী ক্লাসে আমরা ক্রস গুণনের উপর কিছু কাজ করব। আর আমি চেষ্টা করতেছি আমার 4-5 লেকচারের মধ্যে এই চ্যাপ্টারটা শেষ করতে। ঠিক আছে, তোমরা মনোযোগ সহকারে কাজ করো। তোমাদের কাজগুলো না জমিয়ে তোমরা প্রত্যেকেই যে প্রবলেম হয় জুম ক্লাসের আগে তা আমাকে জানিয়ে দিবে, আমরা জুম ক্লাসে সেটা আলোচনা করব। সবাই ভালো থাকো, ধন্যবাদ।